দানের রক্ত বিক্রি করা হয়েছে আর চক্রের নেপথ্যে রয়েছে সরকারি হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান। ঠিকই শুনছেন, রাজ্য দুর্নীতি দমন শাখার হাতে গ্রেপ্তার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের 3 জন ল্যাব টেকনিশিয়ান। সূত্র বলছে 1 মাসে রক্ত বিক্রির কমিশন বাবদ পাঁশকুড়া হাসপাতালে 3 টেকনিশিয়ানকে প্রায় 1,40,000 টাকা দিয়েছিল দালালরা। নগদে নয়, যা সবটাই দেওয়া হয়েছিল ইউপিআইয়ের মাধ্যমে। আর ঠিক কি জানতে পারছি আমরা, সুজয়? শুভজিৎ, দেখো, দিন কয়েক আগে এই পাঁশকুড়া মেডিকেল কলেজ বা পাঁশকুড়া যে হাসপাতাল সেখান থেকে একজন দালালকে গ্রেফতার করা হয় এবং সেই দালালকে জেরার পর উঠে আসে 3 ল্যাব টেকনিশিয়ানের নাম, যাদেরকে আজকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, রাজ্য দুর্নীতি দমন শাখা তাদের কলকাতা অফিসে তলব করে এবং সেখানে জিজ্ঞাসাবাদে তাদের জবাবে সন্তুষ্ট না হয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কেন গ্রেফতার? তার কারণ তাদের কাছে সরাসরি আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। ইউপিআই মাধ্যমে তাদের কাছে গত 1 মাসে দালালদের মারফত প্রায় 1,40,000 টাকা গিয়েছে। এটা গত 1 মাসের হিসেব। আর যদি সেটা 1 বছর বা 5 বছর বা 10 বছর বা 15 বছরের হিসেবে যাওয়া যায়, সেই অঙ্কটা কোথায় দাঁড়ায় সেটা কিন্তু হিসেব করাটাও হয়তো একবারে সম্ভব নয়। তার কারণ এই চক্র, এই দালাল চক্র, সরকারি হাসপাতালে রক্তের দালাল চক্রের ভুক্তভোগী বহু সাধারণ মানুষ আছে, যে চিকিৎসক লিখে দিচ্ছে রক্তের নেওয়ার কথা, কিন্তু পাওয়া যাচ্ছে না। রক্তে কৃত্রিম আকাল তৈরি করা হচ্ছে। এই যে 3 জন ল্যাব টেকনিশিয়ান যাদেরকে গ্রেফতার করা হয়েছে, আগামীকাল আদালতে পেশ করা হবে, তারা কৃত্রিম আকাল তৈরি করতো, রক্তের কৃত্রিম আকাল তৈরি করতো, যাতে তারা এই দালালদের খপ্পরে পড়ে। এবং একজন টাউটকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তার সূত্র ধরে আমাদের এখানে দুর্নীতি দমন শাখায় এসিবি ইন্সপেকশন করছিলেন, ইনভেস্টিগেশন করছিলেন। তার বেসিসে 3 জনকে আমাদের ব্লাড ব্যাংকের এমটি ডেকে পাঠিয়েছিলেন। 21 তারিখেও 3 জনকে ডেকে পাঠিয়েছিলেন, আজও 3 জনকে ডেকে পাঠিয়েছেন, এইটুকু আমার কাছে খবর আছে। এর আগে কোনো লিখিত বা ভার্বাল কোনো টাকা পয়সার ঘটিত বা ব্লাড বিক্রি ঘটিত কোনো অভিযোগ কোনো দিন জমা পড়েনি। এবার প্রশ্ন হচ্ছে, এই দালাল চক্র কাজটা করতো কিভাবে? সূত্র মারফত আমরা খবর পেয়েছি, যারা রক্তদান শিবিরের আয়োজন করতো, এরকম কর্তৃপক্ষের সঙ্গে দালালরা যোগাযোগ রাখতো। তারপরে কিভাবে অপারেট করতো তারা? সুজয়? একেবারে দেখো, এই একদিকে দালাল, তার পাশাপাশি এই ল্যাব টেকনিশিয়ানরা, এরা হাতে হাত মিলিয়ে এই চক্রটা চালাতো। প্রথমত দালালরা কি করতো, বিভিন্ন জায়গায় যেরকম রক্তদান শিবিরের আয়োজন হয়ে থাকে, সেই ক্লাব এবং সংগঠকদের সঙ্গে দালালরা যোগাযোগ রাখতো। ক্যাম্প হয়ে গেল, ক্যাম্প হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে যে প্রত্যেক রক্তদাতাকে সরকারি ব্লাড ব্যাংক থেকে যে কার্ড দেওয়া হয়, সেই কার্ডটা তারা অর্থের বিনিময়ে ক্লাবের থেকে কিনে নিত। রেট কত? 100 থেকে 150 টাকায় সেই কার্ড কিনে নেওয়া হচ্ছে। নেওয়ার পর সেই কার্ড চলে আসছে কোথায়? এই পাঁশকুড়া হাসপাতালে। সেই ব্লাড ব্যাংকে ওই কার্ড দেখিয়ে বিনামূল্যে রক্ত তুলছে কারা? এই দালালরা। তোলার পর আবার সেই রক্ত বিক্রি করে দিচ্ছে 3,000 থেকে 10, 15, এমনকি 20,000 টাকা দরেও। যত বিরল গ্রুপের রক্ত তত দাম বেশি, যত প্রয়োজন বেশি তত দাম বেশি। এইভাবে তারা এই চক্রটা চালাতো এবং এখানে তৈরি কাজ করতো ল্যাব টেকনিশিয়ানরা। যখন ডাক্তাররা রক্ত লিখে দিতেন, রক্তের নির্দিষ্ট গ্রুপের কত ব্যাগ রক্ত লাগবে লিখে দিতেন, ব্লাড ব্যাংকে গিয়ে দেখা যেত সেই রক্ত নেই। আর যখন সেই রক্ত না পেয়ে মানুষ যখন আরও দুশ্চিন্তায় ছোটাছুটি করতে থাকতো, তখন এই দালালরা তাদেরকে গিয়ে ধরতো। তাদেরকে অফার করা হতো যে এই দালালরা রক্ত এনে দেবে, নির্দিষ্ট গ্রুপেরই রক্ত এনে দেবে, তার জন্য টাকা খরচ করতে হবে 3,000, 10,000, 15,000 বা তার বেশি। সেই টাকাটা এই দালালদের দেওয়া হলে সেই দালালরা ঘুর পথে সেই ব্লাড ব্যাংক থেকেই এই ল্যাব টেকনিশিয়ানদের সঙ্গে টাকা দিয়ে তারা রক্ত নিয়ে আসতো। তার বদলে কমিশন চলে যেত এই ল্যাব টেকনিশিয়ানদের কাছে। অর্থাৎ যে রক্ত মানুষ বিনামূল্যে পাওয়ার কথা, যে রক্ত বিপদে মানুষের কাজে আসার কথা, সেই রক্ত অর্থের বিনিময়ে, হাজার হাজার টাকার বিনিময়ে বিক্রি করতো এই দালাল চক্র। এবং তার পাশাপাশি তাদের সঙ্গে ছিল ল্যাব টেকনিশিয়ানরা। কিন্তু তদন্তকারীরা মনে করছে যে শুধু ল্যাব টেকনিশিয়ান নয়, হাসপাতালের আরও উচ্চপদস্থ কেউ এই গোটা বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল। তারা না জেনে এত বড় একটা চক্র দিনের পর দিন চলছে, এমনটা হতে পারে না। এবং এই অভিজ্ঞতা প্রত্যেকটা সরকারি হাসপাতালে মানুষ কখনো না কখনো ভোগ করেছেন, যে রক্তের আকাল তারা বোধ করছেন বা রক্ত পাওয়া যাচ্ছে না, ব্লাড ব্যাংক বলছে তাদের কাছে রক্তের বিষয়টা চলতো। ধন্যবাদ সুজয়। সরকার যে বিষয়ে অ্যাকশন নিয়েছে সেটা অত্যন্ত সদর্থক একটি পদক্ষেপ এবং উই অল শুড ওয়েলকাম দিস স্টেপ। যে ডেফিনেটলি এটা একদিন ধরে শুরু হয়নি, অনেকদিন ধরে চলছে।
তো সেটা কবে থেকে শুরু হয়েছে সেটা আনার্ট করা খুব দরকার। দাবার বোড়েতে পন্স মেরে খুব একটা লাভ হয় না, তাকে কিংস বা কুইন ধরতে হবে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ল্যাবে বসে ল্যাব অ্যাসিস্ট্যান্টরা রক্ত বিক্রি করলেন দিনের পর দিন, খবর পৌঁছলো, অ্যান্টি কারাপশন তাকে রেড করলো। তো এই এত কিছু হয়ে গেল আর হসপিটালের সুপার জানতেন না, ওখানকার ইনচার্জ জানতেন না, ব্লাড ব্যাংকের ইনচার্জ জানতেন না। এটা অবিশ্বাস্য। এই সুপারকে ইন্টারোগেশনের মধ্যে আনতে হবে। একেবারে পরিকল্পনা করে দালালরা তাদের এই চক্রটাকে চালাতো। সূত্রের খবর, দালালরা বিভিন্ন ক্লাব আর রক্তদান শিবিরের আয়োজকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতো, মানে যেখানে যেখানে রক্তদান শিবির হয় আর কি। ডোনারকে যে কার্ডটা বিনামূল্যে দেওয়া হয় সেই কার্ড ওই ক্লাব অথবা ওই রক্তদান শিবির যারা আয়োজন করেছে তাদের কাছ থেকে দালালরা 100 টাকা বা 150 টাকায় নিয়ে নিত। এরপর সেই কার্ড দেখিয়ে সরকারি হাসপাতালে ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করতো দালালরা। রোগীর পরিবার পাঁশকুড়া হাসপাতালে ব্লাড ব্যাংকে গেলে বলা হতো রক্ত নেই, মানে এখানে হাসপাতালের যারা কর্মী তারাও জড়িত বলে অভিযোগ উঠে আসছে। রোগীর পরিবার পাঁশকুড়া হাসপাতালে গেলে ব্লাড ব্যাংক থেকে বলা হতো রক্ত নেই, আসলে সেই রক্ত তখন দালালদের কবজায়। অভিযোগ, দানের সেই রক্ত হাসপাতালে বিনামূল্যে দেওয়ার কথা, সেই রক্ত এই ল্যাব টেকনিশিয়ান এবং দালালরা বিক্রি করত। সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজলবাবু, শুভজিৎ রয়েছে। সজলবাবু, প্রথম দিন থেকেই দেখছি যে রাজ্য স্বাস্থ্য দপ্তর বিভিন্ন জায়গায় ব্লাড ব্যাংকে অভিযান চালিয়েছে। যে খবর আমরা পাচ্ছি ইতিমধ্যেই অবশ্য দুর্নীতি দমন শাখা অ্যারেস্ট করেছে। সরকারি হাসপাতালের কোনো কোনো কর্মীরা কি এই চক্রের সঙ্গে জড়িত ছিল? সজলবাবু। হ্যাঁ, নিশ্চয়ই ছিল, না তো সরকারি রক্ত বেসরকারি হাতে যেত কি করে, সরকারি রক্ত অন্য জায়গায় চলে যেত কি করে, এবং সরকারি রক্ত যেটা হয় কার্ডের বিনিময় আর নয় তো তার একটা মূল্য আছে, সরকারি মূল্য আছে, যার জন্য সরকার আপনাকে রসিদ দেবে। তার বাইরে এই রক্ত বেরিয়ে যেত কি করে? বাংলা কেন রক্তাল্পতায় ভুগছে? কারণ বাংলার সরকার আমাদের রক্ত চুষেছে, আর এই সরকারি স্টাফেরা তারা যারা ছিল তারা এই রক্ত বিক্রি করেছে। সেই জন্য বাংলা আজকে রক্তাল্পতায় ভুগছে। এমন কোন ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টে চুরি নেই পশ্চিমবঙ্গ সরকারে? এমন কোন ডিপার্টমেন্ট আছে যার বিরুদ্ধে দুর্নীতি নেই? কিন্তু হ্যাঁ, এই রক্ত বিক্রিটা অত্যন্ত ন্যক্কারজনক এবং লজ্জাজনক যে কোনো সরকারের পক্ষেই। সেটাও কি কিছু মনে করেনি। ধন্যবাদ সজলদা। আর এবার আপনাদের দেখাবো ক্যাম্পাসে হামলার তদন্তে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে দেখা করলেন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। সন্ধ্যায় যাদবপুরের ক্যাম্পাসে ফরেনসিক টিম। কথা বলবো, সুমন মহাপাত্র সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, পুলিশ আজ যাদবপুর ইউনিভার্সিটিতে গেল, কোন কোন তথ্যগুলো সংগ্রহ করা হলো, তদন্ত কত দূর এগোলো, এবং যে তদন্ত কমিটি তৈরি করার কথা ছিল সেটাই বা কোন জায়গায়? দেখো, পুলিশ আগেই রিকুইজিশন দিয়েছে যে তাদের কোন কোন সিসিটিভি ফুটেজ গুলো প্রয়োজন, কোন সময় থেকে কত সময়, সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেগুলো তাদের হাতে তুলে দিচ্ছে। এবার পুলিশের তরফ থেকে একটা ফরেনসিক দল তারা সন্ধ্যে নাগাদ ক্যাম্পাসে প্রবেশ করে। অরবিন্দ ভবনের যে গেট যেখানে অগ্নিসংযোগের চেষ্টা হয়েছিল তার ফটোগ্রাফি করা হয়, পাশাপাশি ওই পুরো চত্বরটাকে কিন্তু খতিয়ে দেখে এই ফরেনসিক দল তারা বেশ কিছু ফরেনসিক এভিডেন্স কালেক্ট করেছে এবং তারা এখনো ক্যাম্পাসেই রয়েছে। পরবর্তীকালে এখান থেকে কিন্তু তারা কোনো তদন্তের ক্লু পেতে পারে, সেজন্যই কিন্তু এই ফরেনসিক দল আজকে এসেছে। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলা ঘটনায় তদন্ত সেই প্রক্রিয়া যে এগোচ্ছে তার নিদর্শন পাওয়া যাচ্ছে এই ছবিগুলো থেকে। ধন্যবাদ সুমন। আরো একবার সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ক্যাম্পাসে হামলার তদন্তে যাদবপুরের পুলিশ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে কথা অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের। আজ যাদবপুরের ক্যাম্পাসে পুলিশ যায়, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আর অন্যদিকে দেখাচ্ছি সন্ধ্যায় যাদবপুর ক্যাম্পাসে, সেখানে ফরেনসিক টিম। যা চাওয়া সেটা রিকোয়ারমেন্ট যা রয়েছে সেগুলো চাইছে, আমরা প্রসেস করছি। আপনারা ফুটেজ পাঠিয়েছিলেন বলেছেন, আবার আমরা দেখছি, আমরা কথা বলছি, ওটা আমরা কনফিডেন্সিয়াল ম্যাটার নিয়ে আমি বাইরে ডিসকাস করতে পারবো। আপনারা এর মধ্যে অনলাইনে ফুটেজ পাঠিয়েছিলেন। ঘটনার প্রেক্ষিতে আজকে 19 এবং 20 তারিখে বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটে, সেই ঘটনা বিষয়েই
কথা বলতে কে এসেছিলেন মানে এসিপি এসেছিলেন মনোজ ঝা। আপনারা কি ফুটেজ কিছু পাঠিয়েছেন আমরা ওটা প্রসেসে আছি, আমরা কথা বলছি। একটা মুখ্যমন্ত্রী একটা টুইটার পোস্ট করে বলেছে যে দেশ বিরোধী করেছিলেন এবং সেখানে তিনি বলছেন দেশ বিরোধী এবং বিশ্ববিদ্যালয়কে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। দেওয়ালে দেওয়া হয়েছে এবং নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে, যা যা থাকবে যদি বলেন আমরা দেখবো। মানে কি ব্যবস্থা নেবেন? হোয়াইট ওয়াশ করে দেবেন? যা যা আছে তা দেখবো, আমরা কথা বলবো। না আপনারা এতদিন দেখেননি ওখানে যে ওখানে লেখা রয়েছে এগুলো? নিশ্চয়ই দেখছি, কথা বলছি। এর আগে মুছেছে, আবার যদি আমাদের সামনে আসে তাহলে আমরা নিশ্চয়ই যা। এর আগেও মোছা হয়েছিল। হ্যাঁ, এর আগে একবার মোছা হয়েছে। তাহলে সেটা আবার কি মুছে দেওয়া হবে? হ্যাঁ, যদি থাকে আমরা নিশ্চয়ই তারপর ব্যবস্থা নেব। যাদবপুরে যেভাবে মাঝরাত্রে হামলা করেছে বিজেপির গুন্ডারা, অবিলম্বে গ্রেফতার করা দরকার। কেন গ্রেফতার হচ্ছে না? গ্রেফতারি না হওয়াতে এই গুন্ডাগর্দির রাজনীতি, গুন্ডা রাজের রাজনীতি উৎসাহ পাচ্ছে, মদত দেওয়া হচ্ছে সরকারি চেয়ারে বসে। কেন এখনো অ্যারেস্ট হয়নি? ছবি রয়েছে তো। এ তো ধাক্কা মেরেছে। একসময় যাদবপুরের ক্যাম্পাসের মধ্যে ভিসি গোপালবাবুকে খুন হতে হয়েছিল। বলেন না বামপন্থীরা চেপে যান, খুঁজে বের করুন কে খুন করেছিল। খুন করার পর সে কোথায় পালিয়ে গেছিল? পুঁজিপতিদের দেশে পালিয়ে গেছিল, জীবনে আর ফেরেনি বিপ্লব করতে। বিপ্লব করে ভিসিকে খুন করে সে বিদেশে পালিয়ে গেছিল, আমেরিকায় সারা জীবন কাটিয়েছিল। তারা বামপন্থী আন্দোলন করতেন, বামপন্থী নাম নেতা ছিলেন তারা। সেই বামপন্থীরা এখন একটু ফিকে বামপন্থী হয়েছে, সেজন্য ধাক্কায় গেছে। আবার যদি এরা জোর পেয়ে যায়, যেটা এরা আশা করে আছে, এরা আবার ভিসি খুন করবে, ওই ক্যাম্পাসের মধ্যেই খুন করবে ভিসিকে। দেখুন, কয়েকদিন ধরেই প্রশ্ন উঠছিল যাদের চাকরি চলে গেছিল সে 26,000 শিক্ষক শিক্ষাকর্মী, তাদের ভবিষ্যৎ কি হবে? 31 আগস্টের পর তারা কি বেতন পাবেন নাকি তাদের ভবিষ্যৎ অনিশ্চিতের দিকে? এখনো পর্যন্ত আদালত যা ইঙ্গিত দিয়েছে তাতে মোটামুটি তাদের জন্য একটা সুখবর। অন্তর্বর্তীকালীন আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত বহাল থাকবে চাকরি, বুঝিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। 31 আগস্ট পর্যন্ত চাকরি বহালের নির্দেশ দিয়েছিল বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ, নিশ্চয়ই মনে আছে আপনাদের। 31 আগস্টের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত, কিন্তু নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য আরও 9 মাস সময় চায় কমিশন। 31 আগস্টের মধ্যে অন্তর্বর্তীকালীন আবেদনের শুনানির আর্জি যোগ্যদের, প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। মেনটেনিংটা আজকে হয়ে গেল যাতে 31 তারিখে উনি শোনেন, এটা 1 নম্বর। আর ভার্বালি চিফ জাস্টিসের ওখানে থাকা জয়মাল্য বাগচি জাস্টিস উনি বলেছেন যে যেহেতু একটা ইন্টারিম এক্সটেনশন বা প্রোটেকশন আছে তো সেটা চলবে, সেটা চালাটাই স্বাভাবিক। কিন্তু এটা তো ওই বেঞ্চের এখতিয়ারের মধ্যে পড়ে না। তো 31 তারিখেই আমরা জানতে পারবো যে আমাদের এক্সটেনশন বাড়লো কি বাড়লো না। স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, এটা তো আমাদের কিছু বলার নেই। রাজ্যের শিক্ষা দপ্তর কাজ করবে। দেখুন, সরকার এবং পার্টি আলাদা, আমরা বরাবরই এটা বলি এবং বলি না, মনে করি। তো সরকার সরকারের মতো আইন অনুসারে নিয়ম অনুসারে কাজ করবে, পার্টি পার্টির মতো সংগঠনকে শক্তিশালী করবে। আমরা সাংগঠনিক কাজ নিয়ে ব্যস্ত। চোপড়ায় ককরোচ জনতা পার্টির মিছিলে ঘিরে অশান্তি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পুলিশ সূত্রে দাবি অনুমতি ছাড়াই বহিরাগতদের নিয়ে মিছিল করা হচ্ছিল, বাধা দিলে পুলিশের ওপরে চড়াও হয় বিক্ষোভকারীরা, তাদের হঠিয়ে দেয় পুলিশ। আটক করা হয়েছে দুজনকে আটক করা হয়েছে।